নমস্কার সবাইকে। আমি অর্ক কিরণ গুহ। ইনভেস্ট ওয়ার্ল্ডের একটি নতুন ইউটিউব ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটু বাজেট নিয়ে কথা বলব। দেখুন, রাত পেরোলেই বাজেট। আর বাজেটে তো জানেন মার্কেট কতটা উথাল-পাতাল করে। তো কেন করবে মার্কেট, বা কোন কোন সেক্টরে মার্কেট উথাল-পাতাল করতে পারে, বা বাজেট কেমন হতে পারে, একটু শুধু ফোরকাস্টিং করব। হ্যাঁ, অবশ্যই হাইপ দিয়ে নয়, লজিক দিয়ে বিচার করার চেষ্টা করব। তো চলুন একটু দেখে নিই কোন কোন সেক্টরগুলো বাজেটের জন্য একটু নড়াচড়া করবে, বা কোন কোন সেক্টরগুলো স্টেবল থাকবে, বা বাজেটের ভালো দিক খারাপ দিক সব নিয়ে আলোচনা করব। ভিডিওটা একটু বড় হতে পারে, একটু লাস্ট পর্যন্ত দেখুন। আই থিঙ্ক আপনাদের কিছু ইনফরমেশন আমি দিতে পারবো। আচ্ছা, ইনফরমেশন দেওয়ার আগে কয়েকটা ছোট্ট আলোচনা করে নিই, বা কয়েকটা মজার কথা বলে নিই। দেখুন, বাজেট এই প্রথমবার রবিবারে অ্যানাউন্স করা হচ্ছে। আগে কোনো দিনও রবিবারে অ্যানাউন্স করা হয়নি, কিন্তু হ্যাঁ, 2020-তে নির্মলা সীতারামন নিজেই শনিবারে করেছিলেন, কিন্তু রবিবারে কিন্তু এই প্রথম করা হচ্ছে। আর ইন্ডিয়ান স্টক মার্কেটের রবিবারে আমার নলেজে যা রয়েছে এই প্রথমবারের জন্য কিন্তু খোলা রয়েছে। তো আমিও এই প্রথমবার রবিবারে মার্কেটে ট্রেড করব। আই থিঙ্ক আপনারাও করবেন। তো চলুন একটু কয়েকটা লজিক্যাল আলোচনা করে নিই যে বাজেটে কী কী হতে পারে আর কী কী না হতে পারে। দেখুন, ফোকাস সেক্টর কোন কোন থাকবে সেগুলো আমরা মোটামুটি কানাঘুষো শোনা যায়, সেগুলো নিয়ে আলোচনা করব। আর বাজেটের যেটা ভালো দিক এবার হতে পারে, এবার যেটা আলোচনা করা হচ্ছে বা কয়েকদিনের নিউজে যেটা উঠে আসছে, সেটা হচ্ছে ট্যাক্স ট্যাক্স রিডামশন বাজেটের একটা সবচেয়ে বড় বা সবচেয়ে পজিটিভ বা নেগেটিভ দিক, তাই না? মানে বাজেট মিডল ক্লাসদের মাথায় প্রেশার হয়ে দাঁড়াবে, বা ইনভেস্টারদের মাথায় প্রেশার হয়ে দাঁড়াবে, নাকি আশীর্বাদ হয়ে দাঁড়াবে, এর উপরে কিন্তু স্টকগুলো, মানে মার্কেটের অনেকগুলো স্টক ওথাল পাতাল করবে বা করে। যেমন মনে করুন যে এই বাজেটে এলটিসিজি ট্যাক্স নিয়ে একটা রিজাম্পশনের কথা বলা হয়েছে। আদতেও হবে কি না জানি না। দেখুন, আগে থেকে একটা কথা বলে দিচ্ছি, এগুলো কিন্তু শুধুমাত্রই কানাঘুষো অ্যাজাম্পশন, মানে খবরে যেগুলো উঠে আসে সেগুলোকেই একগুচ্ছ করে আমি আপনাদের সামনে তুলে ধরছি। কারণ একমাত্র ইউনিয়ন বাজেট 2026 ফার্স্ট ফেব্রুয়ারি 11টার আগে নির্মলা সীতারামন ছাড়া আর পৃথিবীর কেউ জানে না, ঠিক আছে? তো সেখানে একটু নজর রাখবো যে এলটিসিজি ট্যাক্স একটু কমানোর চেষ্টা করা হবে। আর ভালো একটা দিক যে এসটিটি চার্জ, মানে সিকিউরিটি ট্রানজ্যাকশন চার্জ, এই চার্জটা কিন্তু ডিডাক্ট করা হতে পারে, মানে কমিয়ে দেওয়া হতে পারে বা জিরো করে দেওয়া হতে পারে। এছাড়াও এই 30% রিডামশন ট্যাক্স, এটা কিন্তু আগে ওই 12 লক্ষ টাকার ওপরে ছিল, এটাকে বাড়িয়ে কিন্তু 17-18 লাখ টাকা বা 30 লাখ টাকা পর্যন্ত করা হতে পারে, ঠিক আছে? এবার কতটা কী হবে অবশ্যই সেটা কালকেই জানা যাবে। আর এসটিসিজি ট্যাক্স মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, এটা কিন্তু 5% ছিল, রাইট? 0%-এ কিন্তু নেমে যেতে পারে। এছাড়াও পার্সোনাল জয়েন্ট ট্যাক্স প্রপোজালও দেওয়া হতে পারে। মানে পার্সোনাল জয়েন্ট ট্যাক্স প্রপোজাল মানে মানে মনে করুন কোনো ম্যারিড কাপল, হাজব্যান্ড ওয়াইফ, এদের কিন্তু একসঙ্গে একটা ট্যাক্স গ্যাদার করে সেইখানে রিজেমশনের কিছু ব্যবস্থা করা যেতে পারে। এগুলো কয়েকটা ট্যাক্স নিয়ে কথা বলছি। এবার সেক্টর নিয়ে কথা বলবো। দেখুন, দুটো সেক্টর বাজেটে সবচেয়ে বেশি ফোকাসে থাকে। একটা হচ্ছে রেলওয়েজ, আর একটা হচ্ছে ডিফেন্স সেক্টর, তাই না? এছাড়াও আর কী কী সেক্টর হতে পারে আমি আসছি আলোচনায়। তো দেখুন, একটা জিনিস আমি একটু আপনাদের ক্লিয়ার করে দিই যে রেল সেক্টরটা বা রেলওয়ে সেক্টরটা, এটা কিন্তু আগের ইন্টারিম বাজেটে যেটা দেখা গেল খুব একটা বেশি চললো না, তাই না? বা বিগত 2 বছর ধরে এই সেক্টরটা কিন্তু একটা ডাউন ফেজে চলছে। আমি সেখানে আপনাদের চার্টেও দেখাবো একটু পরে। তো ডাউন ফেজে চলছে একটাই কারণ, দেখুন, প্রথমত বুঝতে হবে যে যে কোনো সেক্টর বা যে কোনো স্টক কখন র্যালি দেবে, যখন সেই সেক্টরে ক্যাপেক্স অ্যানাউন্স করা হবে। ক্যাপেক্স মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রাইট? তো এইবারে রেলওয়েতে কিন্তু লাস্ট ক্যাপেক্স সবচেয়ে বেশি করা হয়েছিল 2021-22, রাইট? আর 23-এও কিছুটা করা হয়েছিল। তো দেখবেন যে রেলওয়ে স্টকগুলো যা র্যালি হয়েছে সব কিন্তু 2023-24-এর মধ্যেই হয়ে গেছে। 24-এর লাস্টের দিকেও নয়, আমি 21 থেকে 23 পর্যন্ত, এই 2 বছর 2.5 বছর পর্যন্ত ম্যাসিভ একটা র্যালি হয়েছে। মানে আরবিএনএল মনে করুন 1 বছরে 500% মতো র্যালি দিয়ে দিয়েছে, বা আইআরসিটিসি স্টকটি প্রায় 50% 6 মাস 7 মাসেই দিয়ে দিচ্ছিল তখন, সেই সময় কিন্তু এগুলো দেখা গেছে। তারপরে যতগুলো স্টক উঠেছে মুখ থুবড়ে কিন্তু পড়েছে। যেমন আমি একটা স্টকের নাম বলছি, এই স্টকটি নিয়ে একটু পরেও আমি আলোচনায় আসছি, যে টিটাগড় রেলওয়েজ। এই স্টকটি দেখবেন যে যখন উঠেছিল অনেকটা হায়ার হাই তৈরি করে অনেক র্যালি দিয়ে দিয়েছিল। সেই স্টকে কিন্তু আমি হলফ করে বলতে পারি অনেক ইনভেস্টার বা অনেক ট্রেডার কিন্তু সেখানে ফেঁসে বসে আছেন, তাই না?
যারা যারা ফেসে আছেন অবশ্যই কমেন্ট করবেন, আমি জানি করবেন না, তাও বলে দিলাম। আচ্ছা, তো এইবারে সেই স্টকটি যতটা না উঠেছে তার থেকে বেশি কিন্তু ফল করে গেছে, তাই না? বিগত 1 বছরে প্রায় স্টকটি 40%-এর কাছাকাছি ফল করেছে, রাইট? অ্যাকুরেট বলতে পারছি না, দেখতে হবে, কিন্তু 40% ফল করেইছে স্টকটি। তো এই ফলগুলো কেন হচ্ছে? অবশ্যই সেই সেক্টরগুলোতে কিন্তু ক্যাপেক্স বিগত কয়েকটা বাজেটে সেইভাবে অ্যানাউন্স করা হয়নি, মানে মার্কেটকে সারপ্রাইজ করেনি, তাই না? মার্কেটের এক্সপেকটেশন কোথায় থাকে? এইখানে থাকে। বাজেট এইখানে হয়েছে, মানে মার্কেট ভেবেছিল, মানে মার্কেট বলতে ইনভেস্টাররা ভেবেছিল যে বাজেটে হয়তো আবার 12 লক্ষ টাকা বা সামথিং 18 লক্ষ টাকা, আমি কথার কথা বলছি, অ্যাকচুয়াল ফিগার নয়, 18 লক্ষ টাকা ইন্ট্রোডিউস করা হবে শুধুমাত্র রেল সেক্টরেই। সেখানে হয়তো 10 লক্ষ টাকা ইন্ট্রোডিউস করা হয়েছে, মানে মাঝখান থেকে 8 লক্ষ টাকার ঘাটতি। তো এটা কিন্তু মার্কেটকে একটা ঝটকা দেয়, বা যে কোনো সেক্টরকেই ঝটকা দেবে। তো সেখানে কিন্তু রেলওয়ে স্টকগুলো দেখবেন যে বিগত 2 বছর ধরে কোনো র্যালি দেয়নি, বরঞ্চ বিগত 2 বছর ধরে তারা ফল করেছে, যেখান থেকে উঠেছিল সেই লেভেলের আশেপাশে চলে এসছে, তাই না? বাজেটে এবছর আইডিয়া করা হচ্ছে যে 10% ক্যাপেক্স বাড়ানো হবে, না শুধু রেলওয়েজে নয়, 10% ওভারঅল ক্যাপেক্স বাড়ানো হবে। ওভারঅল বলতে দেখুন, গভর্নমেন্ট তো শুধুমাত্র রেল চালায় না, তাদেরকে বিভিন্ন জিনিস পরিচালনা করতে হয়। তো সেখানে আমাদের রেলওয়ে স্টক থাকবে, সেখানে অবশ্যই ডিফেন্স থাকবে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থাকবে, সেখানে আমাদের এগ্রিকালচার থাকবে, এই সব কিছু নিয়ে বাজেট পেশ হবে, রাইট? তো সেখানে ওভারঅল বাজেটে 10%-এর অ্যাপ্রিসিয়েশন আশা করা যাচ্ছে এখনও পর্যন্ত। আর হেভি বুলিশ সেক্টর সবাই যেটা ধরে বসে আছেন, অবশ্যই সেটা ডিফেন্স সেক্টরই হতে চলেছে, কারণ ইন্ডিয়ার অবস্থা এখন এমনই, মানে আপনারা জানেন যে এখন ওয়ার সিচুয়েশানগুলো চলছে, তো এখানে একটাই বাংলা কথায়, জোর যার মুলুক তার সিচুয়েশান। তো সেখানে সবার সঙ্গে পাল্লা দেওয়ার জন্য অবশ্যই ডিফেন্স সেক্টরে ক্যাপিটাল বা ক্যাপেক্স ইন্ট্রোডিউস তো হবেই। এবার কতটা কী হবে সেটা কালকে 11টার আগে জানা যাবে না। তো ডিফেন্স সেক্টর ইজ ভেরি বুলিশ সেক্টর। তো সেই সেক্টরগুলো ইন্ডেক্সও আমরা যদি একটু পরে দেখবো, আমরা ইন্ডেক্সগুলো দেখবো, তো সেই ইন্ডেক্সগুলো কি বলছে একটু দেখে নেব। তাছাড়াও কয়েকটা কথা বলে দিই যে শুধুমাত্র ডিফেন্স আর রেলওয়েজই বলছি না, এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেক্টর, বা আমি সেক্টরগুলোকে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কী কী সেক্টরে হতে পারে। দেখুন, ইন্ডিয়ার এখন জিডিপি কিন্তু স্টেবল গ্রোথে আছে, আর ইনফ্লেশনও অনেকটাই কন্ট্রোলে আছে। তো গভর্নমেন্ট কিন্তু এই সময়টার বিগেস্ট ফোকাস করছে তার গ্রোথের উপরে, ঠিক আছে? অলরেডি কিছু বছর আগে ইন্ডিয়াতে G20 সামিট হয়ে গেছে, সেখান থেকে কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট ইন্ডিয়ান মার্কেটে এসেছে, আপনারা দেখেছেন। যেখানে আমাদের জাপানিজ মার্কেট তাদের বিগত 20 বছরের হাইকে ক্রস করতে পারছিল না, সেখানে কিন্তু ইন্ডিয়ান মার্কেট বিভিন্ন বছরে নিফটি হায়ার হাই তৈরি করে গেছে, তাই না? আজ থেকে 5 বছর আগে নিফটি 18,000 সামথিং লেভেলে ছিল, 18-19,000 আজকে কিন্তু নিফটি 26,000 লেভেলকে ছুঁয়ে আবার রিট্রেসমেন্টে এসেছে। তো অবশ্যই ইন্ডিয়ার ইকোনমি বুমিং, তো সেখানে একটু চান্সেস আছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রেলওয়েজ একটা সেক্টর, আমি অলরেডি বললাম, ডিফেন্স ম্যানুফ্যাকচারিং তো আলোচনা করলাম। হ্যাঁ, প্রতিটা ভবিষ্যতের কথা চিন্তা করেই বাজেটে এই গ্রিন এনার্জি অ্যান্ড ইভিতে কিছু কিছু করে টাকা অ্যালোকেট করা হয়, সেই টাকাগুলো নিতান্তই অনেক কম, কিন্তু ডিফেন্স সেক্টরের পরেই যেটা বুলিশ সেক্টর আমার চোখে থাকবে বা থাকে, সেটা কিন্তু গ্রিন এনার্জি, ঠিক আছে? গ্রিন এনার্জি স্টকগুলো যেমন এনটিপিসি, এনএইচপিসি, আদানি গ্রিন, জেএসডব্লিউ এনার্জি, সুজলনের র্যালি আপনারা দেখেছেন, তাই না? সুজলন একটা পেনি স্টক থেকে আজকে কিন্তু অনেক টাকার স্টক হয়ে গেছে। তো সেখানে একটা গ্রিন এনার্জি ইভি সেক্টরে একটা বাজেট অ্যালোকেশন বেশি পরিমাণে হতে পারে। আরও একটা সেক্টর আছে, যেই সেক্টরটা অলরেডি ভেরি বুলিশ সেক্টর। এই সেক্টরটা অলরেডি আপনারা সুইং ট্রেডিংয়ে, মানে আমার যারা স্টুডেন্ট রয়েছে তারা সুইং ট্রেডিংয়ে এই সেক্টরটি ওপরে অনেক নজর দিয়ে রেখেছেন। সেখানে হয়তো তারা এন্ট্রি এক্সিট করে প্রফিট বা লস যাই হোক বুক করেছেন। সেই সেক্টরটা অবশ্যই পিএসইউ ব্যাঙ্কস বা ফাইন্যান্সিয়াল সেক্টর, তাই না? ফাইন্যান্সিয়াল সেক্টর কিন্তু সেখানে অনেকটাই বুলিশ সেক্টর, আগাগোড়াই ছিল। তো সেখানে কিন্তু আরও বুলিশ হতে পারে, ঠিক আছে? এবার দেখুন, মার্কেটে বাজেটে তো ভোলাটিলিটি আসবেই, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আপনারা যদি একটু হিস্ট্রিও চেক করেন, যে মার্কেটে বাজেটের 7 দিন পরের থেকে কিন্তু রিয়াল ট্রেন্ডটা চালু হয়, যে মার্কেট বাজেটকে কীভাবে নিল। বাজেটের দিন একটা উথালপাতাল হবেই, অবশ্যই সেটা একটা 200, 300, 400 পয়েন্টের ক্যান্ডেল আপ ডাউন হবেই, কিন্তু বাজেটের পরের যে বিগত 7 দিন বা পরের সপ্তাহটা, সেটা কিন্তু মার্কেটের রিয়াল ট্রেন্ডটা, মানে সারা বছরের ট্রেন্ডটা কী থাকবে বা আগামী 3 মাস ধরে কী ট্রেন্ডে যাবে, সেটা কিন্তু ডিফাইন করে দেয়, ঠিক আছে? তো সেইটা দেখাটা খুব জরুরি। আচ্ছা, এবার অবশ্যই আমি বলবো যে বাজেটের দিন কোনো ইমোশনাল ট্রেডিং দয়া করে নয়, না পারলে বা আপনি স্ট্র্যাটেজি না জানলে দূরে থাকুন, বাজেট দিনে ট্রেডিং করার থেকে দূরে থাকুন। আর যারা যারা বাজেটের দিন ট্রেডিং করতে জানেন,
আশা করি বুঝতেই পারছেন কোন কোন স্ট্র্যাটেজিগুলোর কথা বলছি। যারা যারা জানেন সেই স্ট্র্যাটেজিগুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে। বাজেটে কিন্তু অবশ্যই ভোলাটিলিটিতে পয়সা আছে। যারা যারা অপশান বাইং করে কাজ করবেন ভাবছেন, ভোলাটাইল মার্কেট কিন্তু অপশান বায়ারদেরই জায়গা, তাই না? নাহলে ইন্ডিয়ান মার্কেট কিন্তু মোস্ট অফ দ্য টাইম সাইডওয়েজ থাকে। তো সেখানে কিন্তু অপশান বায়ারদের তুলনায় সেলারদের পয়সা বেশি সাইডওয়েজ মার্কেটে। তো সেইটা একটা লক্ষ্য রাখতে হবে আমাদের। আচ্ছা, এবার আমরা যদি একটু সেক্টরের স্পেসিফিক আসি, আমি একটু আমার স্ক্রিনে দেখাই এখানে সেক্টর স্পেসিফিক। দেখুন, রেলওয়ে সেক্টর নিয়ে আমি একটু কথা বললাম, রাইট? তো এবার রেলওয়ের যদি আমি একটু সেক্টর নিয়ে আলোচনা করি, প্রথমত রেলওয়ের না কোনো সেক্টর তৈরি করা থাকে না। তো একটা আমি রেলওয়ের সেক্টর তৈরি করেছি কয়েকটা স্টককে অ্যাড করে। এক সেকেন্ড, এই যে রেলওয়েজের একটা সেক্টর আমি এখানে বানিয়েছি, ঠিক আছে? রেলওয়েজের ইন্ডেক্স বলতে পারেন। তো এখানে আমি রেলওয়েজের সবগুলো স্টককেই রেখেছি, আরভিএনএল, আইআরএফসি, ইরকন, সবগুলো স্টককেই রেখেছি। তো দেখুন, এটা সমস্ত স্টকগুলোর কিন্তু প্রাইস, এটা না আরভিএনএলের প্রাইস, না আইআরএফসির প্রাইস, না টিটাগড়ের প্রাইস, সমস্ত স্টককে একসঙ্গে গ্যাদার করে এটা একটা তাদের ইন্ডেক্সের প্রাইস। এবারে দেখুন 2025-এর এই হাইটাকে একটা যে ট্রেন লাইন তৈরি করেছে, ট্রেন লাইন রেজিস্ট্যান্স আমরা বলি এটাকে, তো সেই ট্রেন লাইনটা কিন্তু এখনও ভাঙতে পারেনি। ইনফ্যাক্ট আমরা যদি একটা শর্ট টার্ম মুভিং অ্যাভারেজও এখানে প্লট করি তাহলে কিন্তু দেখতে পাবো, এক সেকেন্ড, আমরা এখানে একটা শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ প্লট করলে এটা 55 মুভিং অ্যাভারেজ আমি দিয়েছি, এটা শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ, সেখানে কিন্তু তারও নিচে আছে। তার মানে সেক্টরটা কিন্তু বা আমার রেলওয়েজটা কিন্তু এখনও র্যালির জন্য রেডি নয়, হয়তো রেডি হতেই পারে, সেখানে ব্রেকআউট আসুক, তাহলে সেই এভরি ব্রেকআউটে আমরা ট্রেডিং করব। ট্রেডিং স্ট্র্যাটেজি যেমন আমাদের থাকবে সেইটা অনুযায়ী। অবশ্যই এগুলো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস আমি দিচ্ছি না আপনাদের, দয়া করে এটা ভাববেন না কেউ, ঠিক আছে? আচ্ছা, এবারে একটা ছোট জিনিস আমি বলছি যে ক্যাপেক্স সম্বন্ধে যে আমি বললাম, সেই ক্যাপেক্স যখন ইন্ট্রোডিউস হবে কি হবে? ক্যাপেক্স ইন্ট্রোডিউসের মানেটা কি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মানে রেলওয়েতে টাকা ঢালা হবে রেল পরিষেবাকে বাড়ানোর জন্য, তাই না? তাহলে এই ক্যাপেক্স থেকে সবচেয়ে বেশি প্রধান প্রফিট কার হতে পারে বলুন তো? কোন কোন স্টকের হতে পারে বলুন তো? দেখুন, আবারও বলছি, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসমেন্ট নয়, জাস্ট আমার মনে হচ্ছে, আমি আমার থটটা শেয়ার করছি, আমি ভুলও হতে পারি, অবশ্যই সেখানে ভুল হলে আমাকে কমেন্টে ওপেনলি বলবেন। আমার মনে হচ্ছে যখনই ক্যাপেক্স এক্সপেন্ডিচার ইন্ট্রোডিউস করা হয় তখনই যারা রেলওয়েজের বডি বানায় বা বগি বানায় বা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলো, যেমন আরভিএনএল, রাইট? আরভিএনএল কী করে? গোটা দেশে রেলওয়েজ ইনফ্রাস্ট্রাকচারে ফোকাস করে। যেমন আইআরএফসি কী করে? এই যে ফাইন্যান্সগুলো হচ্ছে, এই যে টাকাগুলো আসবে, কার থ্রুতে আসবে? আইআরএফসির থ্রুতে আসবে। তারপরে মনে করুন যে রেলওয়েজের বগিকে বানাবে, মানে এই যে আপনারা যে বন্দে ভারত বা অন্যান্য ট্রেনে দার্জিলিং মেলে চড়েন, তা সেই বগিগুলো কে বানায়? জুপিটার ওয়াগনস বা এই যে টিটাগড়, যেই স্টকটি এতক্ষণ ধরে স্লোপিং ছিল, সেই স্টকগুলো কিন্তু এবার যদি ক্যাপেক্স ভালো ইন্ট্রোডিউস হয় উঠতে পারে, ওঠার চান্সেস আর ভেরি হাই। এখনও পর্যন্ত ইন্ডেক্স কোনো সূচক দিচ্ছে না যে আমি উঠবো, কিন্তু উঠতে পারে, সেটা মানে বুঝতে পারছি এখনও দেখে, বা ক্যাপেক্স ইন্ট্রোডিউসের পরে সেটা আরও ক্লিয়ার হবে। তো এই টিটাগড় বা জুপিটার ওয়াগন এই সমস্ত স্টকে ফোকাস করলে কিন্তু আই থিঙ্ক বেশি প্রবাবিলিটি হাই থাকবে। আর অবশ্যই আরভিএনএল তো একটা আমার খুবই পছন্দের স্টক, ঠিক আছে? আচ্ছা, আরও একটা কথা আমি বলি, এই যে এটা গেল আমার রেলওয়েজের সেক্টর। এবার আমি যদি একটু ডিফেন্সে আসি, ডিফেন্সেরও দেখুন একটা আমি ইন্ডেক্স এরকম করে বানিয়েছি, কারণ ডিফেন্সেরও ইন্ডেক্স যখন বানিয়েছি, ডিফেন্সের ইন্ডেক্সের কিন্তু একটা স্লোপিং ট্রেন্ড লাইন আছে, ঠিক আছে? 2025-এর এটারও হাই, সেটা দিয়েই আমি একটা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ড্র করেছি, কিন্তু এটা কিন্তু ইটস অ্যাবাউট টু ব্রেক, মানে এ কিন্তু ভেঙে দেবে মনে হচ্ছে, কারণ এ কিন্তু শর্ট টার্ম মুভিং অ্যাভারেজের ওপরে উঠে একটা ভালো রকম গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। এবারে দেখুন, আপনারা এটাও বলতে পারেন যে স্যার এখানে তো রেলওয়েজও গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, তাই না? যে দেখুন রেলওয়েজেও এখানে এই দেখুন, এই তারিখটা হচ্ছে 28শে জানুয়ারি, একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। কত পার্সেন্টের গ্রিন ক্যান্ডেল? মনে করুন 6%, মানে ওভারঅল ইন্ডেক্স একটা 6.5% মতো একটা র্যালি দিয়েছে। এবার দেখুন এটা কেন দিয়েছে। প্রথমত একটা ছোট নিউজ এসেছিলো, আমি সেই নিউজটা সম্বন্ধে একটু বলে দিই, যে রেলওয়েতে ভাড়া বাড়ানো হয়েছে, ফেয়ার অ্যাপ্রিসিয়েশন হয়েছে, মানে প্রতি কিলোমিটারে 1 পয়সা না 2 পয়সা করে বাড়ানো হয়েছে। এতে কি হয়েছে, রেলওয়ের যে স্টকগুলো আছে, রেলওয়ের যে সার্ভিসগুলো আছে, সেই সার্ভিসের
এক্সপেক্ট করা হচ্ছে যে 600 কোটি থেকে 700 কোটি টাকা মতো তাদের রেভিনিউ বেশি জেনারেট হবে, ঠিক আছে। এবারে দেখুন, তাহলে সেই রেভিনিউটা যদি বেশি জেনারেট হয়, কোন কোন স্টকগুলো সবার আগে অ্যাফেক্টেড হবে, মানে তাদের ভালো হবে? অবশ্যই সবার আগে নাম থাকবে আইআরসিটিসি, রাইট। তারপরে বাদবাকি সব নাম। আইআরসিটিসি কেন? একদম প্রত্যক্ষভাবে আইআরসিটিসি ফেয়ারের সঙ্গে জুড়ে আছে, তাই না? এবারে দেখুন, সঙ্গে সঙ্গে তো হয়ে যাচ্ছে না, তাই না? অবশ্যই ফেয়ার অ্যাপ্রিসিয়েশন হয়ে গেছে 2025 ডিসেম্বর থেকে হয়ে গেছে, ডিসেম্বরের 25 বা 26 তারিখ থেকে আই থিঙ্ক হয়েছে, অবশ্যই হয়ে গেছে ফেয়ার অ্যাপ্রিসিয়েশন। কিন্তু দেখুন, এত সহজ কিন্তু নয়, মানে এই যে আজকেই ফেয়ার অ্যাপ্রিসিয়েশন হয়ে গেল, কালকেই প্রফিট হয়ে আমার ঘরে চলে আসলো, আমার আইআরসিটিসির প্রফিট বুকে সেটা অ্যাড হয়ে গেল, এত সহজ প্রসেস নয়, একটু টাইম লাগবে, ঠিক আছে। অবশ্যই ফেয়ার অ্যাপ্রিসিয়েশন হয়েছে, সেখানে একটা পজিটিভ ভিউ ইনভেস্টারদের মনে হয়েছে জন্য হয়তো অনেক ইনভেস্টার সেখানে টাকা ঢেলেছে জন্য এই গ্রিন ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এর মানে এটা নয় যে একদম ট্রেন্ড রিভার্সাল হয়ে একদম বুলিশ মোমেন্টামে যাবে, যেতেও পারে, সেটা কালকের পর থেকে আরও ভালো করে জানা যাবে। যদি হ্যাঁ দেখা গেল যে হ্যাঁ ক্যাপেক্স আরও ইন্ট্রোডিউস হয়েছে, তাহলে তো একদম শিওর শট, তাহলে সেক্টর বুলিশ হয়ে যাবে। কারণ ক্যাপেক্সও ইন্ট্রোডিউস হচ্ছে, তুমি ফেয়ারও বাড়িয়েছো, তার মানে তুমি 10টা বগি থেকে 14টা বগিও করে দেবে বা 20টা বগিও করে দেবে, সেখানে ফেয়ারও অ্যাপ্রিসিয়েশন করেছো, তার মানে সেক্টর ইজ বুমিং, ঠিক আছে। আচ্ছা, এবার ডিফেন্সে একটু আমি আসি। ডিফেন্সে যেটা আমি শো করছিলাম আপনাদের, হ্যাঁ, তো ডিফেন্স সেক্টরটি কিন্তু অলরেডি সেখানে একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে, এই স্লোপিং ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্সকে ভাঙার চেষ্টা করছে। তো সেখানে অবশ্যই কোন কোন সেক্টরে বা কোন কোন স্টকে নজর থাকবে? হাল, HAL, ওয়ান অ্যান্ড অনলি মার্কেটের লিডার বলতে পারেন, মানে ডিফেন্স সেক্টরের লিডার বলতে পারেন, হালে নজর থাকবে। অবশ্যই বলছি বারবার করে, এটা কোনো মানে অ্যাডভাইসমেন্ট হিসাবে কেউ নেবেন না, ঠিক আছে। আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার যা মনে হচ্ছে আমি সেগুলো শেয়ার করছি। ভিডিওটি ভালো না লাগলে প্লিজ আপনি বন্ধ করে দিন, কিন্তু এগুলো কোনো পার্সোনাল অ্যাডভাইসমেন্ট নয়, বারবার করে কিন্তু বলছি, ঠিক আছে। আচ্ছা, তো হাল একটি লিডিং শেয়ার আমাদের ডিফেন্স সেক্টরে। তারপরে আছে জেনটেক, এই দুটো শেয়ারের নাম আমি নেবার। পারাস ডিফেন্স স্টকটি দেখুন খুব ভোলাটাইল স্টক, খুবই রিস্কি স্টক, ও যতটা ওঠে ততটা কিন্তু নামে বা নামার ক্ষমতা রাখে, তো সেখানে একটু ভেবেচিন্তে সবাই কাজ করবেন। আর অবশ্যই সেখানে কোচিং শিপইয়ার্ড বা মাঝগাঁও ডগের নাম না নিলেই নয়, সেগুলোতেও একটু ফোকাস রাখতে হবে। আচ্ছা, এছাড়াও এই যে ইনফ্রা রিলেটেড যে কোম্পানিগুলো বললাম, বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যে করতে চলেছে, মেকিং ইন্ডিয়া প্রজেক্টগুলো সম্বন্ধে আপনারা জানেন বা আপনারা শুনেছেন, তো সেই ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সঙ্গে কোন কোন স্টকগুলো একটু জুড়ে আছে একটু আলোচনা করে নিই। যেমন দেখুন, এলটির নাম সবাই জানেন, ঠিক আছে। আমি যেমন এখান থেকে যাই ইনফ্রাতে, এই স্টকটির নাম আশা করি সবাই জানেন, ওকে। তারপরে এখান থেকে, আচ্ছা এখানে ওটা অ্যাড করা নেই, যাই হোক। আচ্ছা, আরও একটা স্টক আছে এনসিসি স্টক, এনসিসি লিমিটেড। এই স্টকটিও কিন্তু বেশ ভালো একটি স্টক, মানে ইনফ্রা রিলেটেড কাজকর্ম করে। তো এই স্টকটি কিন্তু একটি ডাউন ট্রেন্ডে ছিল, একটা ডাউন ফেজে ছিল, তো সেখানে কিন্তু একটা ভালো ব্রেকআউট আসুক, একটা ভালো রেজিস্ট্যান্সকে ব্রেক করে তারপরে সেখানে এন্ট্রি আসুক, সেখানে অবশ্যই বুলিশ মোমেন্টাম দেখা যেতে পারে, অবশ্যই। আচ্ছা, আর কোনো স্টক আমার চোখে নেই ইনফ্রা রিলেটেড। এছাড়াও আরও একটি স্টকের নাম, এছাড়াও আইআরবি ইনফ্রার উপরও নজর রাখা যেতে পারে, অবশ্যই। আইআরবি ইনফ্রা কী করছে একটু দেখে নিই। আইআরবি ইনফ্রা কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানিরই স্টক, তো সেখানেও কিন্তু নজর রাখা যেতে পারে। আচ্ছা, আরও একটা কথা বলি, এই যে একটু আগে বললাম যে এসটিটি চার্জ, মানে সিকিউরিটি ট্রানজ্যাকশান চার্জ, এই চার্জগুলো কম হলে কোন কোন শেয়ারের উপরে প্রভাব পড়বে? অবশ্যই ব্রোকিং সার্ভিস শেয়ারগুলোর উপরে, যেমন অ্যাঞ্জেল ওয়ান, যেমন সিডিএসএল। হ্যাঁ, সিডিএসএল ব্রোকিং সার্ভিস নয়, কিন্তু সিডিএসএল আমাদের সেন্ট্রাল ডিপোজিটারি, তো সেখানেও কিন্তু রেভিনিউ কম আসছে একটাই কারণে, সেবির রুল টাইটনিংয়ের জন্য, তাই না? তো এসটিটি চার্জ যখন কম হবে বা ট্যাক্স স্ল্যাব যখন কমে যাবে, তখন কিন্তু মানুষ আরও বেশি করে ট্রেড করার বা ট্রেডের দিকে ঝোঁকার প্রবণতা বাড়তে পারে। এগুলো সবই অ্যাজাম্পশান অবশ্যই। তো সেখানে কিন্তু সিডিএসএল বা অ্যাঞ্জেল ওয়ান বা গ্রো এখন লিস্টেড হয়ে গেছে, তো সেই গ্রো এদের কিন্তু রেভিনিউতে একটা ভালো এফেক্ট পড়তে পারে, তার জন্য কিন্তু স্টকগুলোরও আপসার্জ দেখা যেতে পারে, ঠিক আছে। তো এই কিছু স্টক আমার মনে হলো বাজেট সম্বন্ধে বা বাজেটে রিয়্যাক্ট করতে পারে। সেখানে আমি আবারও বলছি যে হাইলি ভোলাটাইল বা হাইলি
ফোকাসড স্টক থাকবে, ডিফেন্স স্টক, অবশ্যই ভেরি ডিফেন্সিভ সেখানে প্লে করতে হবে, সেটা ভুললে চলবে না। চোখ বন্ধ করে কিছুই করা যায় না ট্রেডিংয়ে, এটা সবটাই ম্যাথামেটিক্যাল গেম। আপনারা যারা ট্রেডিং শিখেছেন আমার কাছ থেকে বা বিভিন্ন জায়গা থেকে হয়তো শিখেছেন, তারা বুঝতে পারছেন যে গেমটা কী বা কেমন করে হয়। এখানে ব্লাইন্ডলি কোনো কিছুই হয় না। তো সেখানে অবশ্যই প্রত্যেকে একটু নলেজ নিয়ে ট্রেডিংটাতে আসবেন বা ট্রেডিংটা করবেন, না পারলে করবেন না, কিন্তু এখানে এসে পয়সা ডোবানোর কোনো মানে হয় না, ঠিক আছে? তো ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখছি। রাত পেরোলেই বাজেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর শেয়ার করে দেবেন। দেখুন, শেয়ার করলে আপনার হয়তো কিছু হবে না, কিন্তু আপনি একটি ইনভেস্টারের বা একটি ট্রেডারের ক্যাপিটাল বাঁচাতে পারেন। তো কেন করেন না এই ভালো কাজটা? প্লিজ শেয়ার করে দিন। অর্ক কিরণ গো সাইনিং অফ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।